হ্যালো এভরিওয়ান, আমি আমান স্যার এবং তোমাদের পরিবেশবিদ্যার যে অধ্যায়টা আজ আমি পড়ানো শুরু করব সেটা হলো পরিবেশ দূষণ। আজকের বিষয় হলো ডেফিনিশন অ্যান্ড টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের সংজ্ঞা এবং তার ধরন। শুরু করা যাক সংজ্ঞা দিয়ে। পরিবেশ দূষণ কাকে বলে? পরিবেশ দূষণের সংজ্ঞা হলো the contamination of the physical and biological components of the earth or atmosphere system to such an extent that normal environmental processes are adversely affected. এই কথাটার মানে কি? যদি কিনা পৃথিবীর বা পরিবেশের যে ভৌত এবং জৈব উপাদানগুলি রয়েছে তাতে কিছু অশুদ্ধি এসে মিশে যায় এবং এর ফলে যদি সাধারণ জীবন অথবা আমাদের যে পরিবেশ সেটির উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করে, তাহলে এই ঘটনাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ কয় প্রকার? দ্য টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। পরিবেশ দূষণ মূলত 7 প্রকারের, তার মধ্যে 4 প্রকারের পরিবেশ দূষণ রয়েছে যেগুলি মেজর, এবং তোমাদের সিলেবাসে ওই 4টি পরিবেশ দূষণ তোমাদেরকে মূলত পড়তে হবে। প্রথমত হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ, দ্বিতীয়ত ওয়াটার পলিউশন বা জল দূষণ, তৃতীয়ত ল্যান্ড পলিউশন বা সয়েল পলিউশনে বলা হয় একে, অর্থাৎ মৃত্তিকা দূষণ বা ভূমি দূষণ। এর অন্তর্গত রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক দূষণ। যদিও প্লাস্টিক দূষণের সাথে জল দূষণেরও একটা প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে, কিন্তু মূলত প্লাস্টিক দূষণটা ভূমি দূষণের অন্তর্গত একটি বিষয়, এবং এখনকার প্রেক্ষাপটে প্লাস্টিক দূষণ ভীষণই গুরুত্বপূর্ণ একটি পরিবেশ দূষণজনিত সমস্যা। এবং চতুর্থ যেটি রয়েছে তোমাদের পড়তে হবে সেটি হলো নয়েজ পলিউশন অর্থাৎ শব্দ দূষণ। এছাড়া আরও 3 রকমের দূষণ রয়েছে, যেগুলি হলো লাইট পলিউশন অর্থাৎ আলোক দূষণ, রেডিও অ্যাক্টিভ পলিউশন অর্থাৎ তেজস্ক্রিয় দূষণ এবং থার্মাল পলিউশন বা তাপীয় দূষণ। শুরু করা যাক এয়ার পলিউশন, অর্থাৎ সবকটা পলিউশন সংক্রান্ত একটা প্রাথমিক ধারণা আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেব। পরবর্তীতে যে 4খানা মেজর পলিউশনের কথা বলা হলো সেগুলোর উপরে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এয়ার পলিউশন বা বায়ু দূষণ, এটি হলো এয়ার পলিউশন ইজ দ্য রিলিজ অফ পলিউটেন্টস such as gases, particles, biological molecules, etc. into the air that is harmful to human health and the environment. অর্থাৎ বায়ু দূষণ হলো এমন একটি দূষণ যেখানে বায়বীয় যে উপাদানগুলি রয়েছে সেই বায়বীয় উপাদানগুলির যে সাধারণ প্রপোর্শন বা সাধারণ অনুপাত তার তুলনায় ভারসাম্যহীনতা যদি ঘটে, অর্থাৎ সেক্ষেত্রে এমন কিছু পদার্থ মিশে যায় যেগুলি কিনা মানুষ অথবা জীবজন্তু পশু পাখি অথবা পুরো পরিবেশের উপরেই ক্ষতিকারক প্রভাব বিস্তার করে, তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় বায়ু দূষণ। এই বায়ু দূষণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা আমাদের পরবর্তী ক্লাসেই করব। তো এখন শুধু এটুকুই জেনে রাখো তোমরা যে বায়ু দূষণ মানে হলো বায়ুর মধ্যে যদি কোনো দূষক পদার্থ মিশে যায় এমন একটি পরিমাণে যা মানুষ এবং পশুপক্ষী তথা উদ্ভিদের উপরে ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। পরবর্তী হলো ওয়াটার পলিউশন বা জল দূষণ। সংজ্ঞাটা কি দেখে নেওয়া যাক। ওয়াটার পলিউশন ইজ দ্য এক্সেস রিলিজ অফ ডিফারেন্ট কন্টামিনেন্টস such as toxic wastes, petroleum and disease causing microorganisms into bodies of water that makes water unsafe for human use and disrupts aquatic ecosystems. এর মানেটা কি দাঁড়ালো না, ওয়াটার পলিউশন ইজ দ্য এক্সেস রিলিজ অফ ডিফারেন্ট কন্টামিনেন্টস, অর্থাৎ জলদূষণ হলো বিভিন্ন দূষক পদার্থের অতিরিক্ত নিঃসরণ। কারা সেই দূষক পদার্থ? না, সাচ অ্যাজ টক্সিক ওয়েস্ট অর্থাৎ ক্ষতিকারক বিষাক্ত বর্জ্য পদার্থ। আমরা জানি কলকারখানা থেকে প্রচুর ক্ষতিকারক বর্জ্য পদার্থ নিঃসৃত হয়ে যে ওয়াটার বডিগুলো রয়েছে, অর্থাৎ নদী, খাল, বিল, হ্রদ, এই পুকুর, এই সকল জায়গায় মিশে যায়, তখন তা বিশাল ক্ষতিকারক প্রভাব ফেলে, বিশেষত
মানুষ এবং জলজ প্রাণী তাদের উপরে। এছাড়া আর যে দূষক পদার্থগুলি রয়েছে সেগুলি হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মানে এটা মূলত সমুদ্র বা সামুদ্রিক অঞ্চলে এই দূষণটা দেখা যায়, পেট্রোলিয়াম পলিউশন। সেখানে মাটির তলা থেকে যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ উত্তোলিত হয় সেগুলি কোনো কারণে, সেটি অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার জনিত কারণেও হতে পারে বা অন্যান্য অনেক কারণে হতে পারে, সমুদ্রের জলের সাথে মিশে যায় এবং তার ফলে প্রচুর সামুদ্রিক প্রাণীর ক্ষতি হয়। তো এটি একটি বড় রকমের জলদূষণ। তোমরা গালফ ওয়ারের নাম নিশ্চয়ই শুনেছ। গালফ ওয়ার মানে উপসাগরীয় যুদ্ধ। সেই সময় যুদ্ধের কারণে প্রচুর তেল সমুদ্রের সাথে মিশে গিয়েছিল এবং প্রচুর সামুদ্রিক পাখি তাদের মৃত্যু ঘটেছিল এই জলদূষণের কারণে। তো পেট্রোলিয়াম অ্যান্ড ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস। ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস মানে জলবাহিত জীবাণু ঘটিত রোগ। এটি সম্বন্ধে তোমরা অনেকেই জানো, যেমন ধরো ডায়রিয়া, আমাশা, এই ধরনের যে অসুখগুলি রয়েছে। তো এই অসুখগুলি মূলত জলবাহিত মাইক্রো অর্গানিজম অর্থাৎ জীবাণু তাদের দ্বারা সংগঠিত হয়। তো এগুলিও জলদূষণের একটি বিশেষ বা মূল কারণ। তাহলে এরা কি হলো? দে আর রিলিজড ইনটু দ্য বডিজ অফ ওয়াটার, অর্থাৎ জলাশয়ের মধ্যে মিশে যাচ্ছে বা জলীয় যে আধারগুলি রয়েছে সেগুলির সাথে মিশে যাচ্ছে। সেখানে নদী, হ্রদ, পুকুর ইত্যাদি রয়েছে। দ্যাট মেক্স ওয়াটার আনসেফ ফর হিউম্যান ইউজ, অর্থাৎ যা কিনা মানুষের ব্যবহারের অনুপযুক্ত হয়ে ওঠে বা গড়ে তোলে। অ্যান্ড ডিস্টার্বস অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস, এবং যা কিনা জলীয় বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন করে বা ভারসাম্যহীনতার সৃষ্টি করে। এটি হলো জলদূষণ। এরপরে হচ্ছে ল্যান্ড পলিউশন বা সয়েল পলিউশন, অর্থাৎ ভূমি দূষণ বা মৃত্তিকা দূষণ। Land pollution is another one of the big three pollution types affecting the living organisms. Land pollution happens when the soil gets contaminated due to dumping of fertilizers or chemicals. The pollution in the land can seep into the groundwater or run into lakes and streams, creating a vicious pollution cycle. এর মানে ল্যান্ড পলিউশন বা ভূমি দূষণ হলো মেজর যে তিনখানা পলিউশন রয়েছে বা দূষণ রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন, অর্থাৎ বায়ু দূষণ, জলদূষণ, তার ঠিক পরেই আসছে ভূমি দূষণ। এটি যে লিভিং অর্গানিজমগুলো রয়েছে, অর্থাৎ যে জীবিত জীবকুল যেটা বা প্রাণীকুল যেটা রয়েছে, সেই প্রাণীকুলের উপরে এর একটা বড় রকমের ক্ষতিকারক প্রভাব আছে। Land pollution happens when the soil gets contaminated due to dumping of fertilizers or chemicals, অর্থাৎ ভূমি দূষণ তখনই হয় যখন ভূমিতে সার অথবা রাসায়নিক পদার্থ ফেলে রাখা হয় বা তাদেরকে ডাম্পিং করা হয়, স্তূপীকৃত করা হয়। The pollution in the land can seep into groundwater. এবার তার মূল ক্ষতিকারক প্রভাবটা কিভাবে সৃষ্টি হচ্ছে না, তারা যখন চুইয়ে বা সিপিং করে মাটির তলায় গ্রাউন্ড ওয়াটার লেভেলে চলে যাচ্ছে, অর্থাৎ কিনা ভূগর্ভস্থ জলের সাথে মিশে যাচ্ছে। সেই ভূগর্ভস্থ জল কিন্তু আমরা সরাসরি পান করি, সুতরাং এর ক্ষতিকারক দিকটা কতটা বড় সেটা তোমরা বুঝতেই পারছো। or when they run into lakes and streams creating a vicious pollution, অর্থাৎ অথবা তারা যদি জলের দ্বারা বাহিত হয়ে সেই ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বা সার তারা যদি জলের দ্বারা বাহিত হয়ে হ্রদে, পুকুরে অথবা অন্যান্য স্ট্রিম মানে জলের প্রবাহ যেখানে রয়েছে সেই স্ট্রিমের সাথে মিশে যায়, তাহলে একটা বড় রকমের পলিউশন সাইকেল তৈরি হচ্ছে। পলিউশন সাইকেল মানে কি? সাইকেল মানে এখানে চক্র মানে চক্রাকারে চলছে। ধরো সেই জলের মাছের শরীরের মধ্যে সেই দূষক পদার্থ ঢুকে গেল, সেই মাছ মানুষে খেলো, সেই মানুষের শরীরের উপর তার প্রভাব পড়লো। সেই মানুষ যখন মারা গেল তখন সেই মানুষের দেহ ডিকম্পোজ করলো, অর্থাৎ বিয়োজিত হয়ে মাটির সাথে মিশে গেল। সেই মাটি থেকে আবার নতুন গাছের চারা থেকে বড় একটি গাছ সৃষ্টি হলো, সেই গাছের মধ্যে সেই দূষক পদার্থ চলে গেল চেইন সিস্টেমে। সেই গাছ যখন আবার কোনো তৃণভোজী প্রাণী খেলো তখন তার শরীরে সেটা চলে গেল, অর্থাৎ এটা একটা সাইকেল বা চক্র।
ওকে, সেই কারণে এখানে পলিউশন সাইকেলটা কথাটা ব্যবহার করা হচ্ছে। ল্যান্ড পলিউশনের পরে যেটা আসছে সেটা হচ্ছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন কাকে বলে না, নয়েজ পলিউশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি ডিস্টার্বিং অর আনওয়ান্টেড নয়েজ দ্যাট ইন্টারফেয়ার্স অর harms humans or wildlife. Although noise constantly surrounds us, noise pollution generally receives less attention than water quality and air quality issues because it cannot be seen, tasted or smelled. এর মানেটা কি? এর মানে হলো এই যে শব্দ দূষণ হলো এমন একটি দূষণ যা কিনা মানুষ এবং মূলত বন্যপ্রাণীর উপরে ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। কিভাবে না, তাদের ডিস্টার্ব করে, তাদের বিভিন্ন রকমের অসুবিধার সৃষ্টি করে। মূলত মানুষ এবং বন্যপ্রাণীর উপরেই এর প্রভাবটা বিস্তৃত হয়। যদিও এই যে নয়েজ, আমাদের চারিদিকে বিভিন্ন রকমের শব্দ রয়েছে, ওকে, তো এই শব্দ যখন একটা নির্দিষ্ট মাত্রার থেকে অধিক ছাড়িয়ে চলে যায় তখনই আমরা তাকে শব্দ দূষণ বলি। তো এটা এই যে ঘটনাটা কিন্তু অন্যান্য দূষণগুলোর তুলনায় একটু কম গুরুত্ব পেয়ে থাকে। যেমন ধরা যাক জল দূষণ এবং বায়ু দূষণ এদের তুলনায় একটু কম গুরুত্ব পেয়ে থাকে, কারণ এখানে মানে এটা এমন একটা জিনিস, এটা তো আমরা দেখতে পাচ্ছি না, একে যে আস্বাদন করব, জলকে যেমন খেলে বোঝা যায় যে জলটা দূষিত নাকি দূষিত নয়, অন্তত কিছুটা তো বোঝা যেতেই পারে। অথবা স্মেলড, বাতাসে যদি কোনো দূষিত মানে ক্ষতিকারক বিষাক্ত গ্যাসীয় পদার্থ মিশে গেছে অন্তত গন্ধটা আমরা পেতে পারি, অর্থাৎ তাকে আমরা ফিল করতে পারি না, তার ফিজিক্যাল অস্তিত্বটা ফিল করতে পারি না। যেটা ফিল করি শুধু শ্রবণেন্দ্রিয়ে আমাদের একটি সিগন্যাল যায়, সেই সিগন্যালের মাত্রাটা হয় বেশি নয় কম। যখনই সিগন্যালটা বেশি জোরালো হয়ে যায় তখন আমরা সেটাকে দূষণ বলছি, যেটা কিনা আমাদের শরীরের উপর নানা রকমভাবে ক্ষতি করে। আমি যখন শব্দ দূষণ পড়াবো তখন তোমরা জানতে পারবে যে কিভাবে ক্ষতিটা হয়, মানে শেষ অবধি কিন্তু হার্টেরও ক্ষতি করে মানুষের, এমনকি বয়স্ক লোক হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। যাই হোক, এসব আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। আপাতত জেনে রাখো যে শব্দ যদি নিজস্ব মাত্রাকে অতিক্রম করে খুব জোরালো একটা তার প্রকাশ ঘটে, এর ফলে মানুষ এবং বন্যপ্রাণীর ওপরে যদি কোনো ক্ষতিকারক ঘটনা ঘটে তাহলে তাকে শব্দ দূষণ বলে। এবারে চলে আসছি নন কনভেনশনাল যে পলিউশন সেই জায়গাগুলোতে, অর্থাৎ এগুলোর নাম তোমরা একটু তুলনামূলক কমই শুনেছ, কিন্তু এই ক্লাস করার সুবাদে এই জিনিসগুলো সম্বন্ধে মোটামুটি জেনে রাখো। এই যে পরবর্তীতে তিনটে দূষণের কথা আমি বলতে চলেছি, লাইট পলিউশন, রেডিও অ্যাক্টিভ পলিউশন অ্যান্ড থার্মাল পলিউশন, তো এইগুলো সম্বন্ধে কিন্তু পরবর্তীতে আমি আর কোনো আলোচনা করব না, ফলে যা জানবার এখনই জেনে নাও। ওই প্রথম চারটে কিন্তু পরের ক্লাসের আলোচ্য বিষয় আমাদের, কিন্তু এই তিনটে বিষয় পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করা হবে না, সুতরাং এখন যতটুকু বলবো ঠিক ততটুকুই। লাইট পলিউশন ইজ এক্সেসিভ, misdirected or obstructive artificial, usually outdoor light. ওকে, মানে আর্টিফিশিয়াল লাইট যেটা কিনা মূলত বাড়ির বাইরেই এটির অস্তিত্ব রয়েছে। Too much light pollution has consequences. It washes out starlight in the night sky, interferes with astronomical research, disrupts ecosystems, has adverse health effects and wastes energy. তাহলে এর মানে এবং ব্যাখ্যাটা কি দাঁড়ালো না, আলোক দূষণ হলো এমন একটি দূষণ যা কিনা আমরা চাই না, আনওয়ান্টেড এমন একটা জিনিস। ধরা যাক রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে আমি নক্ষত্র পর্যবেক্ষণ করব বা স্কাই ওয়াচিং করব, কিন্তু চারিদিকে শহরের এত আলোর বাণে যেন ভেসে যাচ্ছে চারিদিক, তাতে কি হয় সেই নক্ষত্রগুলোকে আমরা পরিষ্কার করে দেখতে পাই না। অথবা ধরো বজ্রপাত হলো, তাতে তো প্রবল আলোক উৎপন্ন হয়, সেটাও কিন্তু আমাদের চোখ ঝলসে যায় অনেক সময় সেটাতে, এটাও এক প্রকারের দূষণ। এছাড়া যারা মহাকাশ গবেষণার সাথে যুক্ত তাদের কিন্তু অন্ধকার আকাশটাই তাদের বেশি প্রেফারেবল, তারা বেশি করে সেটা চায়, কারণ তাদের উদ্দেশ্যটা একই, তারা আকাশ দেখে এবং
বিভিন্ন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করেন। এর ফলে আশপাশে যদি কোনো আলো থাকে, আলো এসে তাদের যন্ত্রের উপরে বা চোখের উপরে পড়ে, তাহলে কিন্তু তাদের পক্ষে সেই কাজটি করা সম্ভব হয় না। কিন্তু এই কথাটি হঠাৎ করে এলো কেন, আলোক দূষণ এলো কেন? এই কারণে যে সাম্প্রতিককালে, অর্থাৎ বিগত কয়েক দশক বা কয়েক শতক ধরেই বলতে পারো, মানব সভ্যতার যত উন্নতি ঘটেছে তত এই আলোক, এই যে অপ্রত্যাশিত আলো, এর পরিমাণটা বেড়ে চলেছে। যতটা নগরায়ন যে হারে বাড়ছে, ঠিক সেই হারেই রাতের আকাশে অযাচিত আলোর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অবাঞ্ছিত আলোর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এর তো ক্ষতিকারক দিক রয়েছে। ক্ষতিকারক দিক বলতে দেখো, এখানে ইট ডিস্টার্বস ইকোসিস্টেম বলে কথাটা বলা আছে, অর্থাৎ কিছু কিছু বাস্তুতন্ত্র রয়েছে যেখানে এই আলোক দূষণের একটা ক্ষতিকারক প্রভাব পড়ে। ক্ষতিকারক প্রভাব তো পড়বেই। রাত্রিবেলা যদি চারিদিকে আলো থাকে, তো গাছের মধ্যে পাখিটা এসে যখন রাতের ঘুম নিদ্রাটি দেবে, তখন তো তার ক্ষতি হবে। ফলে তার শরীর স্বাস্থ্যের উপরে একটা ক্ষতি পড়তেই পারে, ক্ষতি হতেই পারে। অথবা রাত্রিবেলা বিভিন্ন রকম বন্যপ্রাণী বা কীট পতঙ্গ তারা শিকারে বেরোয়। যদি এরকম চারিদিকে আলো থাকে, তাদের শিকার ধরতে বা খাদ্য গ্রহণ করতে অসুবিধা হয়। এর কিন্তু একটা বড় রকমের প্রভাব রয়েছে। সো এই প্রভাবটা ইকোসিস্টেমে তো রয়েছে, অ্যান্ড ইট হ্যাজ অ্যাডভার্স হেলথ এফেক্টস অ্যান্ড ওয়েস্ট এনার্জি। আর আলো মানেই তো, আলোটা তো আর এমনি এমনি আসছে না, সেটা কোনো শক্তি খরচ করেই তৈরি হচ্ছে। ফলে পরোক্ষভাবে বলতে গেলে সেই শক্তি উৎপাদন করতে গেলে বায়ু দূষণ হচ্ছে। ফলে এই জিনিসগুলো রয়েছে, এবং সেক্ষেত্রে এনার্জির অপচয় বা শক্তির অপচয় হচ্ছে। আর হেলথ এফেক্ট মানে স্বাস্থ্যের উপরে তার ক্ষতিকারক প্রভাব হচ্ছে। এই তাহলে আলোক দূষণ। রেডিও অ্যাক্টিভ পলিউশন। রেডিও অ্যাক্টিভ পলিউশন মানে তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় দূষণ বলতে বোঝায় তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে যে ক্ষতিটা হয়। এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, আবার কারণ নেই বললেও আবার ভুল বলা হবে। যথেষ্টই চিন্তার কারণ রয়েছে, কারণ আগামী দিনে আমাদের যে শক্তির ভাণ্ডার, অর্থাৎ কয়লা এবং পেট্রোলিয়াম জাত শক্তি, সেই শক্তির ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। তো ফুরিয়ে আসার ফলে কি হচ্ছে, আমরা অ্যাটমিক এনার্জির উপরে ডিপেন্ড করছি, অর্থাৎ অচিরাচরিত শক্তির উপরে নির্ভর করছি। আর এছাড়া মানব সভ্যতার তো একটা খারাপ দিক রয়েছে, যেমন আমরা পারমাণবিক বোমার ব্যবহার করছি। আর এটার উপরে যারা রিসার্চ করছে, তাদেরকে তো এই জিনিসগুলো নিয়ে সবসময় নাড়াচাড়া করতে হচ্ছে। ফলে এর যে ক্ষতিকারক প্রভাব, সেটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউশন। দেখা যাক এর সংজ্ঞাটা কি। The radioactive pollution is defined as the physical pollution of living organisms and their environment as a result of release of radioactive substances into the environment during nuclear explosions and testing of nuclear weapons, nuclear weapon production and decommissioning, mining of radioactive ores, handling and disposal of radioactive wastes, and accidents at nuclear power plants. এখানে বলে রাখি যে তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে। তেজস্ক্রিয় পদার্থ হলো সেই সকল পদার্থ, যে সকল পদার্থের ভেতর থেকে স্বতঃস্ফূর্ত বিকিরণ নির্গত হয়। এই বিকিরণ মূলত তিন প্রকারের: আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। এই তিন প্রকারের বিকিরণ মানব শরীর তথা জীবকুলের উপরে সবসময় ভীষণ রকমের ক্ষতিকারক রশ্মি এরা। এর ফলে মানব দেহে ক্যান্সার দেখা দেয় এবং আরও নানা রকমের জটিল অসুখ সৃষ্টি হয়। ফলে এই যে তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিও অ্যাক্টিভ যে তোমার যে বিকিরণগুলো হচ্ছে, অর্থাৎ রেডিয়েশনগুলো হচ্ছে, সেই রেডিয়েশনের যদি আমাদের এক্সপোজার হয়, অর্থাৎ আমরা যদি এই রেডিয়েশনের সামনে পড়ে যাই, তাহলে কিন্তু বিশেষ করে গামা রশ্মি আমাদের শরীর এফোড় ওফোড় করে চলে যাবে এবং মাঝখান থেকে প্রচুর আমাদের লিভিং সেলস তাদেরকে নষ্ট করে দিয়ে যাবে, এবং এর ফলে কিন্তু আমরা সকলেই ক্যান্সার রোগের শিকার হব। এবারে এর ভয়াবহ দিকটা কি, না যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল, তখন সেই অঞ্চলে যারা তৎক্ষণাৎ মারা যায়নি বোমা পড়ার ফলে, যারা একটু দূরে দূরে বসবাস করছিল, তারাও কিন্তু পরবর্তীকালে পঙ্গু হয়ে গিয়েছিল বা ক্যান্সারে আক্রান্ত হয়ে পরবর্তীতে তারা মারা গিয়েছিল। কারণ এই যে পরমাণু বোমা ফেলার ফলে ইউরেনিয়াম থেকে
যে তেজস্ক্রিয় রশ্মিগুলো বিকিরণ হয়েছিল সেই বিকিরণ অনেক দিন ধরে চলছিল। এমনকি বলা হয় নাকি এখনও সেই 50, 60, 70 বছর পরে এখনও নাকি সেই বিকিরণগুলো হচ্ছে তাদের, এবং সেই বিকিরণ থেকে কিন্তু এখনও সেই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে এখানে একটা জিনিস দেখো উল্লেখ আছে যে অ্যাক্সিডেন্টস অ্যাট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। আমি বাকিগুলোতে যাচ্ছি, এই প্রসঙ্গটা এসেই গেল যখন এটা বলি, যে যখন চেরনোবিল, রাশিয়ার চেরনোবিল বলে একটি জায়গা রয়েছে, সেই চেরনোবিলে কি করা হয় না অ্যাটমিক এনার্জি থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। তো সেই চেরনোবিলে কি হয়েছিল, এই অ্যাটমিক এনার্জি থেকে ইলেকট্রিসিটি কনভার্সনের যে ইউনিটটা ছিল সেটা হঠাৎ করে একটা আনকন্ট্রোলড সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিল, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, এবং সেখানে একটা বড় রকমের বিস্ফোরণ হয় এবং প্রচুর তেজস্ক্রিয় পদার্থ চারিদিকে ছড়িয়ে যায় এবং সেই শহরটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তার আশপাশের যে প্রাণীকুল সেগুলি বিলুপ্ত হয়। এই যে ঘটনাটা ঘটলো, তো সেখানেও এটা একটা নিউক্লিয়ার এক্সপ্লোশনেরই সমান সমান। এছাড়া আর যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপনের যে ডিকমিশনিং, অর্থাৎ আমরা যখন নিষ্ক্রিয় করি তখনও কিন্তু আমাদের সেই বিকিরণের মুখোমুখি হতে হয়। তাছাড়া রেডিও অ্যাক্টিভ ওরের যে মাইনিং করছি আমরা, অর্থাৎ আমরা খনি থেকে এই ইউরেনিয়াম, তারপরে তোমার গিয়ে পোলোনিয়াম, এই যে পদার্থগুলো, তেজস্ক্রিয় পদার্থগুলোকে উত্তোলন করছি, তখনও কিন্তু তেজস্ক্রিয়তার শিকার আমাদের হতে হচ্ছে। তোমরা মাদাম কুরি বা মেরি কুরি এবং পিয়ের কুরি এদের নাম শুনেছ, হেনরি বেকারেল এই বিজ্ঞানীদের নাম শুনেছ। তারা এই সব জিনিস নিয়ে প্রাথমিক গবেষণা শুরু করেছিলেন এবং এরা প্রত্যেকেই কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এখনকার দিনে আবার বলে না বিষে বিষক্ষয়, ক্যান্সারের চিকিৎসার জন্য আবার তোমার গিয়ে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার করা হয়। মানে কিরকম, ক্যান্সার মানে হচ্ছে কিছু অতিবৃদ্ধি, আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর অতিবৃদ্ধি, অর্থাৎ অবাঞ্ছিত বৃদ্ধি। সেই কোষগুলো কে যদি আমরা মেরে ফেলতে চাই তাহলে রেডিও অ্যাক্টিভ যে রেডিয়েশন, তেজস্ক্রিয় যে বিকিরণ, সেই বিকিরণের সাহায্যে কিন্তু আমরা তাদেরকে মেরে ফেলি, ফলে ক্যান্সার রোগীর কিছুদিন বেশি বেঁচে থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখন এগুলো তো একটা মেডিসিন, দিস আর অল রেডিও অ্যাক্টিভ মেডিসিনস। তো এই মেডিসিনগুলো থেকে তো অনেক রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বেরোচ্ছে, সেগুলোকে কোথায় ডিসপোজ করব আমরা? তাহলে সেগুলো পলিউশন সৃষ্টি করছে। তাহলে এই পলিউশনটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কারণ ক্যান্সারের প্রকোপ বাড়ছে, ফলে ক্যান্সারের ওষুধ হিসেবে আমাদের এই মেডিসিনগুলো ব্যবহার করতে হচ্ছে। এছাড়া যেটা বললাম অচিরাচরিত শক্তি হিসেবে অ্যাটমিক এনার্জির ব্যবহার আমরা করছি, সেখানেও কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে, যেমন চেরনোবিলে দুর্ঘটনা ঘটেছিল। এই হলো রেডিও অ্যাক্টিভ পলিউশন। এবারে চলে যাচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল, থার্মাল পলিউশন। Thermal pollution is the harmful release of heated liquid into a body of water or heat released into the air as a waste product of business. An example of thermal pollution is water used for cooling in a power plant that runs into a nearby river and harms the river ecosystem. এর মানেটা হচ্ছে এই যে তাপীয় দূষণ হলো এমন একটি দূষণ যেখানে কলকারখানার বিভিন্ন উৎপাদনের কারণে বায়ুতে এবং জলের মধ্যে গরম বায়ু অথবা গরম জল নিঃসরণের ফলে সেখানকার ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। যেমন ধরা যাক থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে কি হয়, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এর ফলে সেখানে কুল্যান্টের দরকার হয়। কুল্যান্ট কে না, জল, অর্থাৎ জলের সাহায্যে সেই যে যন্ত্রপাতিগুলো তো গরম হয়ে যায়, সেগুলোকে ঠান্ডা করা হয়। তো জল যন্ত্রপাতিকে ঠান্ডা করতে গিয়ে নিজে উত্তপ্ত হয়ে যায়। এবার সেই উত্তপ্ত জল ফারাক্কার গঙ্গার জলে মিশে যাচ্ছে, অথবা যেখানে রয়েছে কোলাঘাটে সেখানকার যে নদী, সেই নদীর মধ্যে মিশে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সেই নদীতে তো অনেক জলজ প্রাণী রয়েছে, তাদের শরীরের উপর সেই গরম জলের একটা ক্ষতিকারক প্রভাব পড়ছে। একজনের গায়ের উপর গরম জল ফেললে সেটার প্রভাব পড়বে না, সে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সিম্পল ব্যাপার। বাতাসের মধ্যে চিমনি থেকে গরম ধোঁয়া বেরিয়ে আসছে, সেই গরম বাতাস যেখানে যেখানে যাচ্ছে সেখানে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। এটাকেই বলা হয় তাপীয় দূষণ বা থার্মাল পলিউশন। তাহলে এই 7 রকমের দূষণ সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আজ এতটুকুই থাক, এরপর আমরা পরবর্তী ক্লাসে বায়ু দূষণ দিয়ে শুরু করব। তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ।